একটা দল ক্ষমতায় আসবে এবং তারা মানবে না। যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে আগে একটু লাইনঘাট ভালো রাখা। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংস্কার প্রক্রিয়ার একেবারে অপরিহার্য অংশ। সংস্কার নির্বাচন ছাড়া শেষ হবে না। কেউ যদি মনে করেন যে অন্তর্বর্তী সরকার যে কোনো কিছু করে অধ্যাদেশ, আইন, গণভোট কোনোটাই সংবিধান সংস্কারের প্রশ্নকে চূড়ান্ত রূপ দিতে পারবে না। একটা প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা কায়েম করেই আপনাকে সংবিধান তৈরি করতে হয় এবং সেটা সংবিধানের পূর্ণতা সেই জায়গাতেই আসবে। সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তর্ক আমরা করতে পারি, কিন্তু তর্কের ঐতিহাসিক জায়গাগুলো দেখলে এখান থেকে ওখান থেকে ছোটোখাটো দু একটা উদাহরণ এনে প্রধান ধারার যে দৃষ্টান্ত ঐতিহাসিকভাবে তৈরি হচ্ছে বিভিন্ন দেশে, এমনকি আমাদের দেশেও, সেই জায়গাটা ঠিক করা যায় না। আমাদের দেশে ঐতিহাসিকভাবে কতগুলো গলত তৈরি হচ্ছে 72 সালে, সেইগুলোকে আমাদের বিবেচনায় রেখেই আমাদেরকে এই সময়ের জায়গাটা ভাবা দরকার। আমরা খুব স্পষ্টভাবে আমাদের দিক থেকে প্রস্তাব তুলেছি যে যৌক্তিকভাবে কি হওয়া উচিত। একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা আছে। অনাস্থার জায়গা থেকেই আগামী সংসদ কিংবা যেভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হোক না কেন, যে নামই আমরা দেই না কেন, তারা কি আসলে এই সংস্কার প্রস্তাবগুলো এমনকি ঐকমত্যগুলো সেগুলো বাস্তবায়ন করবে? এটাই কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে একটা দল ক্ষমতায় আসবে এবং তারা মানবে না। এইটা একটা ভালো প্রোপাগান্ডা গত 13 মাস ধরে হয়েছে, তার একটা ফলাফল আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। কিন্তু সেই জায়গা থেকে ভিন্ন জায়গায় আসা দরকার। আমরা কে কতটা আসলে কমিটেড সেটা কিন্তু এখনই খুব বলা যাবে না, কেননা ধারাবাহিকতার দিক থেকে দেখলে অনেক কমিটমেন্টই কিন্তু আমরা 5ই আগস্টের আগে অনেক জায়গা থেকে দেখিনি। সংস্কারের দিক থেকে, প্রস্তাবের দিক থেকে বলি, প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা লেগে থাকার প্রশ্নে বলি, সব জায়গা থেকেই আমি ওই বিস্তারে যাচ্ছি না। যৌক্তিক জায়গাটা আমরা মনে করি যে হ্যাঁ, অনাস্থাকে দূর করার জন্য একটা আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার। ঐকমত্য, অঙ্গীকার এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যদি অঙ্গীকারেই আমরা আস্থা স্থাপন করতে পারছি না, সে কারণে আইনগত একটা বাধ্যবাধকতার জায়গাটা তৈরি করা দরকার যে আগামী জনপ্রতিনিধিরা ঐকমত্যের সংস্কারগুলো বাস্তবায়ন করবে। কিন্তু যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে? এটা তো কেউ না কেউ, এই নোট অফ ডিসেন্টের মীমাংসা কি? আমরা যেগুলোতে একমত হতে পারছি না সেগুলোর মীমাংসা কি? জনগণ সেটা মীমাংসা করবেন। এর বাইরে তো অন্য কোনো পথ নাই। এর বাইরের পথ হচ্ছে কোনো একটা শক্তি সে ডিটারমিনিংলি হাজির হবে রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে। যদি সে নির্ধারকভাবে ক্ষমতার কেন্দ্রে হাজির হতে হয় যে আমরা যা বলবো সেটাই হবে আগামী দিনের কোর্স অফ অ্যাকশন, তাহলে এটা একটা পথ হতে পারে। সেই পথ গণতান্ত্রিক হবে কিনা সেটা আমরা এখনো নিশ্চিতভাবে জানি না। কাজেই নির্বাচন মানে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে সবাইকে নিয়ে এইটা করার সুযোগ আছে, সেইটাই গণতান্ত্রিক স্বীকৃত পথ। সেই দিক থেকে দেখলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে জনপ্রতিনিধিরা পাব তারা ঠিক করবেন, অথবা নির্বাচনে জনগণ ঠিক করবেন কোন দল বিজয়ী হবে, এবং সেই অনুযায়ী নোট অফ ডিসেন্ট কার্যকর হবে। যে দল যেভাবে চেয়েছে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় নোট অফ ডিসেন্টগুলোর ক্ষেত্রে, সেটাই তারা কার্যকর করবে। আমাদের মতামত যদি তারা শোনে তো শুনবে, অর্থাৎ কারো মতামত যদি সংখ্যালঘিষ্ঠদের মতামত যদি তারা শোনে সেটা তাদের জেনারসিটি হবে, কিন্তু তারা বেসিক্যালি জনগণের কাছ থেকে রায় পাবে যে তারা যে প্রশ্নে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই অনুযায়ী সেটা করা। এর বাইরে অন্য কোনো মীমাংসার পথ নেই। মীমাংসার আরেকটা পথ আছে, যেটা আমি আবারও বললাম যে বৈপ্লবিক পথ। সেই বৈপ্লবিক পথে যাওয়ার বাস্তবতা কী অবস্থা আছে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন। কাজেই বাধ্যবাধকতার জায়গার প্রশ্নে এইটা একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে মীমাংসার প্রশ্ন ঐকমত্য এবং ডিসেন্ট নিয়ে। ঐকমত্যর যে প্রশ্ন সেটাও কিন্তু অটোমেটিক্যালি বাস্তবায়ন করা যায় না। রাজনৈতিক কতগুলো দল একত্রিত হয়ে কতগুলো বিষয় ঐকমত্য হয়েছে, অতএব এটা বাস্তবায়নযোগ্য এটা ধরার কোনো সুযোগ নাই। এইটার নৈতিক রাজনৈতিক জায়গা যদি তৈরি করতে হয় অবশ্যই জনগণের কাছ থেকে সেটা নিতে হবে। ফলে ইলেকশন এমনকি ঐকমত্যের জায়গাগুলো বাস্তবায়ন করার জন্য অপরিহার্য। কাজেই আমরা সুস্পষ্টভাবে মনে করছি যে একটা ঐকমত্যের অঙ্গীকার থাকা দরকার, তার সাথে আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার, এবং তারপরে নির্বাচন দরকার, সেটা ঐকমত্যের অংশ এবং নোট অফ ডিসেন্ট বিষয়ে ফয়সালার জন্য। এখন নির্বাচনের জায়গাটা কি হবে
সেইটা আসলে বিভিন্নভাবে সম্ভব হতে পারে। যেমন সুপ্রিম কোর্ট এ বিষয়ে একটা ডিরেকশন দিতে পারেন যে আদৌ জুলাই সনদের আইনগত মানে কোনো বাধা আছে কিনা। এই জুলাই সনদ উইল অফ দি পিপলের যদি জায়গা অভ্যুত্থানের জায়গা থেকে ধরে, তারা যেভাবে এই গভর্নমেন্টের স্বীকৃতি দিয়েছে তেমনি সেইভাবে তারা বলতে পারেন। অন্য কোনো উপায় অনুসন্ধান করা যেতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞদের আরও কথা বলতে পারেন। কিন্তু খুঁটিনাটি যেহেতু উইল অফ দি পিপল আমরা বিবেচনার মধ্যে নিচ্ছি, উইল অফ দি পিপল সবসময় সাংবিধানিকভাবে লেখা থাকে না। উইল অফ দি পিপলের জুরিসডিকশনটা অনেক বড় এবং কোর্ট সেই জায়গায় রাষ্ট্রের এবং সময়ের প্রয়োজনে সেই জায়গায় যেতে পারে। ফলে সুপ্রিম কোর্টের একটা ডিরেকশন হতে পারে যে এটার কোনো আইনগত বাধা নেই। আইনগত বাধা ডিরেকশন না থাকলে সরকার নিজে তখন কী ধরনের পদ্ধতিতে এর একটা আইনগত বাধ্যবাধকতা তৈরি করবে, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, সেটা সরকারের হাতে থাকবে। এখন ফ্রেমওয়ার্ক মানতে কেউ বাধ্য কি বাধ্য না, এগুলো প্রশ্ন তুলতে পারে। মানতে বাধ্য কি বাধ্য না, এটা তো শেষ পর্যন্ত একটা মানে কন্ট্রাক্টের ব্যাপার। কেউ যদি কন্ট্রাক্ট ব্রেক করে, তা আপনারা মনে করেন কেউ এখানে ক্ষমতায় মানে এইটা ব্রেক করে এই জায়গায় বাংলাদেশে আর কেউ থাকতে পারবে? এটা আমরা মনে করি যে এটা অসম্ভব ব্যাপার, যে এখন কন্ট্রাক্ট ব্রেক করে কেউ কোথায় দাঁড়াতে পারবে, গায়ের জোরে কেউ কোথায় দাঁড়াতে পারবে, এই জায়গাটা পরিস্থিতিটা সেই জায়গায় নাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। ফলে ওই বাস্তবতাকেও বিবেচনার মধ্যে থাকে। জনগণের যে এম্পাওয়ারমেন্টটা হয়েছে, আমাদের ছাত্র তরুণরা যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সেটা প্রায় নির্ধারক জায়গায়, সেখানে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এখন এই রাজনৈতিক কোর্সের বাইরে গিয়ে নিজস্ব কোর্স চাপিয়ে দেওয়ার এই মানে এইরকম একটা সিদ্ধান্তে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তারা যদি যায় তাদের নিজেদের আত্মহত্যা তারা করতে পারেন। আমরা আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের সম্মতি দরকার। এটা ঠিক যে একটা সংসদকে সংবিধান সংশোধনের একটা এখতিয়ার দেওয়া হয়, সাংবিধানিকভাবে সেটা আছে 2/3 থাকলে। কিন্তু আমরা যা করতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক বেশি, আবার ঠিক নতুন সংবিধান পুরোপুরি প্রণয়ন নয়। এটার একটা মাঝামাঝি জায়গা, মানে আমরা মৌলিক সংস্কার করছি। তো নতুন সংবিধান করলে যেভাবে গণপরিষদের প্রয়োজনীয়তা দাঁড়ায়, আর সংবিধান সংশোধনের জন্য যেভাবে একটা সাধারণ পার্লামেন্টই যথেষ্ট হয়, আমরা যেহেতু মাঝামাঝি একটা জায়গায় আছি, অর্থাৎ বিদ্যমান সংবিধান আছে কিন্তু তার মৌলিক সংস্কার করছি, সে কারণে গণপরিষদ কেন করা হয়? গণপরিষদের কর্তব্যই থাকে যে সে জনগণের এখতিয়ার নিয়ে একটা নতুন সংবিধান প্রণয়ন করছে। সংসদের কাঠামোগত দিক থেকে এটা কোথাও আলাদা হয়, আবার কোথাও কিন্তু আলাদা হয় না। ধরুন এই 300 আসনের একটা পার্লামেন্ট, এটাকেই গণপরিষদ বলা যেতে পারে, গণপরিষদ হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে। কাঠামোগতভাবে এটা ভিন্ন কিছু হচ্ছে না, নির্বাচনও একই পদ্ধতিতেই হচ্ছে। কিন্তু আপনি যখন নাম দিচ্ছেন এটা গণপরিষদ, তখন এখানে যারা নির্বাচিত হচ্ছে, জনগণ জানে যে আমরা এখানে পার্লামেন্ট সদস্যদেরকে নির্বাচিত করছি যারা একটা সংবিধান নতুন করে লিখবে। একইভাবে আগামী নির্বাচনকে যদি আমরা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা যেভাবেই আপনি বলেন ঘোষণা করি, তাহলে জনগণ জানে যে এই সংসদটাকে আমরা যাদেরকে নির্বাচিত করছি তারা দুটো কাজ করবে। একদিকে তারা মৌলিক সংস্কার করার, সাংবিধানিক সংস্কার করার এখতিয়ার পাবে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। অন্যদিকে হচ্ছে তারা 5 বছর দেশ পরিচালনার দায়িত্ব পাবে। এই দুটো কাজ একসাথে করা সম্ভব এবং এইটার মধ্যে দিয়ে রাজনৈতিক বিতর্কেরও একটা নিরসন হওয়া সম্ভব। মানে কেন গণপরিষদ দরকার, কেন সংবিধান সংস্কার পরিষদ দরকার, কেন একটা সাধারণ পার্লামেন্ট যথেষ্ট নয়, এটা হচ্ছে যে জনগণের এখতিয়ার নিয়ে আপনি যখন সংবিধান সংস্কার করবেন তখন সুপ্রিম কোর্ট আর ওটাকে চ্যালেঞ্জ করতে পারে না। যেভাবে একটা গণপরিষদে গঠিত একটা নতুন সংবিধানকে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করে না যে আপনারা ঠিকমতো সংবিধান লেখেন নাই, বরং সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকে ওই সংবিধানকে সুরক্ষা দেওয়া, ওটাকে ডিফেন্ড করা, ওইটার অভিভাবক হিসেবে কর্তব্য পালন করা। ঠিক তেমনি এই যে সংস্কারকৃত সংবিধান, আগামী সংবিধান সংস্কার সভায় যেটা হবে, সেইটাকে সুরক্ষা দেওয়া হবে সুপ্রিম কোর্টের কর্তব্য, এটাকে চ্যালেঞ্জ করা নয়। ফলে জনগণের উইলটাকে যদি আপনি সবার উপরে দাঁড় করাতে চান, আগামী পার্লামেন্টে গ্রহণযোগ্য সমাধান একটা হতে পারে যে এইটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে, তার মধ্যে দিয়ে আমরা এই যে সংস্কারগুলো করছি তার টেকসই জায়গাটা তৈরি করতে পারি। আসি নির্বাচনের পরিবেশ নিয়ে। আচ্ছা, বাস্তবায়নে আরেকটা কথা আছে। আমরা মনে করি প্রথম 6 মাসের মধ্যেই, ম্যাক্সিমাম 6 মান্থ, প্রথম অধিবেশনেই আমরা দাবি করছি ওখানে অনেকে, কিন্তু প্রথম সর্বোচ্চ কোনো তর্ক বিতর্কের যদি কোনো রকম ওইখানেও প্রয়োজন হয়, সেখানে 6 মান্থের মধ্যে এই সংবিধান সংস্কারের কাজ শেষ করা সম্ভব এবং পরবর্তী 1 বছর, অর্থাৎ সব মিলিয়ে 18 মাস, 1 বছর হবে বাস্তবায়নের জন্য, অর্থাৎ যে সংস্কারগুলো হয়েছে সেই অনুযায়ী প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য। তো এই জায়গার মধ্যে দিয়ে একটা কোর্স কমপ্লিট হয়,
অর্থাৎ যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমরা একটা নতুন 1972 সালে আছি, তো এইটা নতুন পুনর্গঠনের এই কালে আমরা যদি নির্বাচনের পরবর্তী 18 মাস পর্যন্ত একটা পুনর্গঠন কাল ধরি, এইখানে ন্যূনতম জাতীয় ঐকমত্য দরকার। এইটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রধান ইস্যু। পুরনো বন্দোবস্তের কায়দায় দলাদলি একে অপরের ন্যারেটিভকে সারপাস করার যে প্রতিযোগিতা চলছে সেটা থাকবেই, সেটা রাজনীতিতে থাকেই, কিন্তু ওইটা প্রধান হয়ে উঠলে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তে আটকে থাকবো। দুর্ভাগ্যবশত 13 মাস ধরে ওইখানে আমরা থাকতে দেখেছি। কিন্তু এই রাজনৈতিক জায়গাটা প্রধান হওয়া দরকার, যেখানে আমরা সত্যি সত্যি বাংলাদেশের একটা পুনর্গঠনে যাচ্ছি। ইলেকশনের প্রশ্নে দুটো কথা বলে আমি শেষ করব। 1 নম্বর বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে ওই ডিসেম্বরের প্রথম অর্ধে যদি ইলেকশন তফসিল ঘোষণা করা হয়, তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, 2 মাস আগে করা হবে বলা হয়েছে। তখন গিয়ে একটা নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলার চাইতে এই মাসেই সেপ্টেম্বরের মধ্যে গভর্নমেন্টের উচিত সরকার, নির্বাচন কমিশনের প্রতিনিধি সহ এই যে আমরা ঐকমত্য কমিশনের যে রাজনৈতিক দলগুলো আছে, অন্তত পক্ষে প্রয়োজনে আরও যারা নির্বাচনে অংশ নেবেন তাদের কাউকে নেওয়া যেতে পারে, আমরা একটা নির্বাচন পর্যবেক্ষণ সমন্বয় কমিটি, নির্বাচন পরিবেশ পর্যবেক্ষণ সমন্বয় কমিটি আমরা করতে পারি। আজকে কোথাও দেশের কোনো একটা অঞ্চলে যদি কোনো দলের সাথে অন্য দলের মারামারি হয়, কিংবা কোথাও যদি কোনো নির্বাচনী আচরণবিধি কিংবা গণতান্ত্রিক আচরণবিধি লঙ্ঘিত হয়, তাহলে সেই প্রশ্নগুলো কেন্দ্রীয়ভাবে এই সমন্বয় কমিটিতে আলোচনা হওয়া দরকার, এখন থেকে মনিটরিং হওয়া দরকার। এবং এইটা পরিবেশ তৈরিতেও একটা ভিন্ন জায়গা তৈরি করবে। সাইকোলজিক্যালি যে সমস্ত দলের পুরনো প্র্যাকটিস আছে যে না, আমার যে গায়ের জোর যেখানে আছে আমি সেখানেই আমরাই তো করবো সব কিছু, এবং প্রশাসনেরও যে ধরনের একটা মানসিক জায়গা আছে, আচ্ছা যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে আগে একটু লাইনঘাট ভালো রাখা, তাদের কাছে একটু প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করা, যাতে ভবিষ্যতে তাদের নিজেদের চাকরিগত সুবিধা হয়, এই পুরো মানসিকতা পরিবর্তনের জন্য এখন থেকেই সেটা করা দরকার। এই প্রস্তাব আমরা অন্তর্বর্তী সরকারের কাছে করেছি, বারবার তুলেছি বিভিন্ন জায়গায়। না, ইলেকশন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো না থাকলে মনিটরিং কমিটি করে কি হবে? রাজনৈতিক দলগুলোই তো থাকা দরকার, যাতে করে আমরা অভিযোগ তুলতে পারি একে অপরের প্রশ্নে, এবং সেগুলোর একটা মীমাংসা সেন্ট্রালি হচ্ছে, অ্যাড্রেসড হচ্ছে, এই জায়গাটা তৈরি করা সম্ভব। এইটা হয়তো আগে এভাবে হয়নি, কিন্তু এখন আমাদের যে বাস্তবতা, সেখানে এই ধরনের একটা উদ্যোগ ছাড়া আমরা আসলে একে অপরকে হয়তো গালাগালি করতে পারবো বিভিন্ন সভা সমাবেশে, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো সমাধান হবে না, এবং এটা ক্রমাগত বাড়তে থাকবে। এবং এই পরিবেশগত জায়গাটাই নির্বাচন থেকে কেউ মনে করতে পারে যে আমার জন্য তো নির্বাচনের পরিবেশ ওই যেটাকে বলে লেভেল প্লেয়িং ফিল্ড না, ফলে ওইটা গুরুত্ব দেওয়া দরকার। আর অনেকগুলো প্রশ্ন আমি শুনলাম খুঁটিনাটি, সেই জায়গাগুলোতে আমাদের খুব বেশি পার্থক্য নাই। এখানে হাসনাত কথা বলেছেন, আগের বক্তাও বলেছেন। আমি নির্বাচন প্রসঙ্গে আরেকটা কথা বলতে চেয়েছিলাম, লাস্ট পয়েন্টটাই, সেটাই হঠাৎ করে করতে গিয়ে একটু আসলে অন্যদের সময় নষ্ট না করি, হয়তো আরেকদিন বলা যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে আমার কথা শোনার জন্য।